দর্শক স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের শুরুতেই আমরা দেখে নেব আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচনী প্রচারণা করতে গিয়ে কে কি বলেছেন আমরা তাদের বক্তব্য শুনে আসবো। দেশ গড়তে হবে আমাদেরকে। এখানে যেমন কৃষি আছে তেমন একইভাবে ছোট ছোট মিল কারখানাগুলো আছে, কিন্তু এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। এই যে মহাবন্ধের এই অ্যাটিটিউড, তারা তাদের আস্থার ঠিকানা হিসাবে 11 দলকে এখন দেখছে, এইটাই কাউকে কাউকে একটু পেরেশান করে তুলেছে। ভাই, আপনারও তো ঘরে মা আছেন, বোন আছেন, আপনার স্ত্রী আছেন, জায়া আছেন, একটু তাদেরকে সম্মান করুন অন্তত। যদি তাদেরকে সম্মান করেন তাহলে তাদের মতো আরেকজনের দিকে তো আপনি লাল চোখ দিয়ে তাকাবেন না। দর্শক, আজকে আমরা আলোচনা করব ভোটে অবহেলিত নারী। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমার সঙ্গে উপস্থিত হয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ডাক্তার তাজনুবাদ জাবিন। আমার সঙ্গে আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর শিবির আহমেদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি শুরুতেই একটু তাজনুবাদ জাবিন আপনার কাছে একটু যাই। আমরা হয়তো খুব আক্ষেপ নিয়েই আজকের বিষয়টা ঠিক করেছি, রাজনীতিতে অবহেলিত নারী। এই কথাটা কেন লিখতে হলো আমাদেরকে, এই পরিস্থিতিতে কেন দাঁড়াতে হলো, আপনার বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ। মানে অবহেলিত শব্দটাই আমার জন্য খুব একটা সুখকর না শুনতে। মানে প্রোগ্রামের নামটাই আমি প্রোগ্রামের আগে যখন শুনছিলাম কানে লাগছিল। এটা আসলে নারীদেরকে যে অবহেলা করে পুরো মাইনাস করা হয়েছে তা না, এটা হচ্ছে স্ট্র্যাটেজি, এটা পরিকল্পনা, এটা জবরদখল, জোর করে তাদেরকে মাইনাস করা হয়েছে। এবং এই মাইনাস করার প্রক্রিয়াটাতে পুরো আপনার সব কয়টা রাজনৈতিক দলের ঐক্য আছে এবং তারা এই ইস্যুটাকে শুধু এখন না, গত 54 বছর ধরেই তারা এই ইস্যুটাকে ইস্যু না করে তারা 54 বছর পার করতে পেরেছে কোনো বাধা ছাড়া। আমরা বারবার এগুলো নিয়ে আমাদের পূর্বসূরি যারা ছিলেন এগুলো নিয়ে অনেক আন্দোলন করেছেন, অনেক নারী সংগঠক এগুলো নিয়ে সভা সমাবেশ মিছিল আন্দোলন করেছেন, কিন্তু তারা প্রত্যেকবার এটাকে বাদ দিয়ে তারা পরের বার রাষ্ট্র গঠন করেছে এবং সফলভাবে কিন্তু 54 বছর এই বড় দলগুলাই তো বারবার রিপিটেডলি আপনার সরকার গঠন করতো, সো তারা সার্ভাইভ করেছে। সো এটাই তাদের পরিকল্পনা, এটা স্ট্র্যাটেজি, এভাবেই বাংলাদেশ চলেছে। সো এখানে আসলে অবহেলা না, এটা একদম সজ্ঞানে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। কারণ আপনি দেখেন, অবহেলা আপনি তখন করবেন যদি তাদেরকে, আমি জামায়াত ইসলামের কথা একেবারেই এক সাইডে যদি রাখি, আমি যারা নিজেদেরকে সেকুলার দাবি করে যেসব দল, জামাতের কথা এক সাইডে এজন্য রাখবো যে তারা পরিষ্কার করে দিয়েছেন যে নারীদের অধিকার বলতে তারা আসলে তাদের অধীনে থাকাটাই বোঝায়, তারা আসলে প্রকৃত অর্থে ক্ষমতায়ন তারা আসলে বোঝায় না। এটা আপনি যে যত যুক্তি দিয়েই ওনারা মানে মাছ দিয়ে শাক ঢাকার চেষ্টা করুক না কেন, আলটিমেটলি রেজাল্ট ওইটাই। কিন্তু যারা সেকুলার পন্থী তারা কি করেছে, তারা তাদের যেসব আসনে নারীরা যোগ্য, সংরক্ষিত আসন পার করে যেসব যোগ্য হয়েছে তাদেরকেও মনোনয়ন দেয় নাই এবং তাদেরকে বলে যে ওনারা তৃণমূলের নারীরা ঘর থেকে বের হয় না, রাজনীতি বোঝে না। এটাও আপনি যদি এক সাইডে রাখেন, যারা শহরে বা বিভিন্ন এলাকায়, বিভাগীয় শহরে, বিভিন্ন জেলায় উপজেলায় যারা তাদের আসন গুছিয়েছে তাদেরকেও কিন্তু তারা বসিয়ে দিয়েছে। আপনি যদি জামাতের সমালোচনা করেন যে তারা একজনকেও মনোনয়ন দেয় নাই, উল্টা পক্ষে সেকুলার ব্যালট বক্সে আপনি 10 জন নারীকে মনোনয়ন দিয়েছেন, সেটা পুরুষ কোটায়। এটা নিয়ে কিন্তু অহংকার করার মতো কিছু নাই। এই যে আপনি একটু আগে সেকুলার বলতে বিএনপি সহ, অবশ্যই এখন তো দুইটাই ব্যালট বক্স, হ্যাঁ, একটা জামাতের ব্যালট বক্স আর একটা হচ্ছে একটা ইসলামপন্থী ব্যালট বক্স, একটা সেকুলার ব্যালট বক্স। তো সেকুলার ব্যালট বক্স, আমি তো ইসলামপন্থী ব্যালট বক্সের কথা পরিষ্কারই বলে দিলাম, এখানে আসলে বিভিন্নভাবে এটাকে আপনার পলিশ করার চেষ্টা করা হয়, কিন্তু আলটিমেটলি ওখানে নারীর অধিকার, নারীর ক্ষমতা, এই শব্দটাও ব্যবহার করি যে হিপোক্রেসি, এই শব্দটা যদি ব্যবহার করি, আরেকটা এই যে কারা করলো, ইসলামপন্থীরা না সেকুলাররা, পুরাটাই সবাই। এটা যে একটু আগে বললাম না, সর্বদলীয়। ইভেন আজকে যে নতুন দলের বলল যে তারা জোটে, নতুন দলের আহ্বায়ক বলল যে জোট করলেও তারা নতুন বন্দোবস্তে অটুট থাকবে তাদের লক্ষ্য।
নতুন বন্দোবস্তকে কবর দিয়েই তারা জোটে গেছে। নট এ সিঙ্গেল ওয়ার্ড ওখানে আছে নতুন বন্দোবস্তের পক্ষে এই জোটে। এবং আপনি যে দেখাচ্ছিলেন না যে জামায়াতের আমির উনি বলছিলেন মা বোনদেরকে সম্মান করে, আপনি দেখেন অবশ্যই জামাতের নারীদের উপর যে হামলা হয়েছে বা যারা যে আক্রান্ত হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক, এটা কারোর সাথেই হওয়া কাম্য না। কিন্তু এই জিনিসটাকে উনি কেন এতটা প্রতিটা বক্তব্যে উনি কেন প্রচার করছেন, যাতে উনি ওনারা প্রমাণ করতে পারে যে ওনারা নারীর প্রতি নারী বান্ধব, কিন্তু ওদিকে ওনারা একজন নারীকে ওনারা মনোনয়ন দেয় নাই। আবার এদিকে দেখেন বিএনপি বারবার এটাকে তাদের নারী প্রসঙ্গে অনেক মানে জামাতে একজনকেও দেয় নাই অনেক ঢোল পিটায়, কিন্তু নিজেরা কি করেছে, নিজেরা মাত্র 10 জনকে দিয়েছে, সেটাও পুরুষ কোটায়। এবং তাদের অনেক পুরনো নারী নেত্রী যারা সংরক্ষিত আসনে বারবার পাশ করে এসেছে, একজনকে তো বেগম জিয়ার মৃত্যুর দিন বহিষ্কার করলো, আর বাকিদেরকে তারা কেউই কিন্তু মনোনয়ন দেয় নাই। সো আলটিমেটলি রেজাল্ট হচ্ছে এটা অবহেলা না, এটাই পরিকল্পনা, এটাই তাদের স্ট্র্যাটেজি যে নারীদেরকে 54 বছর গেছে এটা এখন যেতে অসুবিধা। জি, একটু শিবির ভাই আপনার কাছে আসি। আপা যেটা বলছিলেন যে পরিকল্পনা এটা একটা, আর আমরা বলছি এটা একটা অবহেলা, আসলে এটি কোনটা? আর এই পরিকল্পনার মধ্যে কোন দল বেশি আসলে নারীদের প্রতি অবহেলার কাজটা বেশি করেছে আপনার কি মনে হয়? দেখেন, আমরা যদি আমি আপনার সাথে কন্টিনিউ করি যে আমাদের ভোটারদের বা জনগণের 50% নারী, তো সেই হিসাবে যদি আমরা চিন্তা করি যে আমরা একটা আইডিয়ালিস্টিক সোসাইটিতে আসি, সেখানে 50% নারীদেরও রাজনীতিতে সমান অংশগ্রহণ থাকারই কথা। তো আপা যেমন বলছে জামাতকে এক পাশে রেখে আমরা যদি অন্য দলগুলোর কথাও চিন্তা করি, যেখানে যে ধরেন বিএনপি বা আওয়ামী লীগ যে দুটো বড় দল দীর্ঘদিন ধরে বাংলাদেশে শাসন করে এসেছে, এবং 40 বছর ধরে বিএনপি এবং আওয়ামী লীগ দুটো বড় দলের কিন্তু প্রধানরা নারী ছিল। সে 80-র দশক থেকে শুরু করে হাসিনা রিসেন্ট পতন পর্যন্ত এবং খালেদা জিয়ার মৃত্যু পর্যন্ত দুজনেই নারী প্রধান ছিলেন। এবং যদি আপনি তাদের ছাত্র সংগঠনগুলোকে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 30 বছরের ছাত্রলীগ বা ছাত্র দলের আন্দোলন সংগ্রামগুলো যদি দেখেন, সবসময় কিন্তু নারীরা ঢাল হিসেবে সামনে রোতে থাকতো। তার মানে কি, তাদের সাথে সবসময় নারীরা রাজপথের আন্দোলনে সংগ্রামে ছিল। কিন্তু এটার রিফ্লেকশন আপনি যখন মাদার অর্গানাইজেশনে দেখবেন বা রাজনীতিতে দেখবেন, মানে 40 বছর একটা দলের প্রধান নারী থাকার পরে আপনার এক্সপেকটেশন কি হওয়া উচিত, যে এখানে নারীদের আধিক্য হয়ে যাওয়ার কথা, যে 300 জন ক্যান্ডিডেটের মধ্যে হয়তো 200 জনের নারী হয়ে যাওয়ার কথা, কারণ একজন নারী হচ্ছেন এটার প্রধান ছিলেন 40 বছর ধরে, কিন্তু হয়নি, তো মাত্র 10 জন হয়েছে। আবার মেনশন করলেন যে 10 জনকে দেয়া হয়েছে, সেদিন বিএনপি নেত্রী মনি আপা একটা রাউন্ড টেবিলে বলেছিলেন, আমরা দুজনও ছিলাম সেখানে, যে 10 জনকে দেয়া হয়েছে এরা আসলে কেউ নারী হিসাবে বা নারী রাজনীতিবিদ হিসাবে নমিনেশন পায় নাই, এদেরকে আসলে দেয়া হয়েছে তাদের বাবা বা তাদের স্বামী কোটায়, কারো বাবা এমপি ছিল, কারো স্বামী এমপি ছিল, তাদের পরিবর্তে তারা মারা গেছে বা এরকম করে দেওয়া হয়েছে। এবং এটা অতীতেও আমরা দেখেছি, আওয়ামী লীগের সময় এরকম হয়েছে যে বদি নির্বাচন করতে পারবে না, বদির বউকে ক্যান্ডিডেট করে দাও। জাহাঙ্গীর নির্বাচন করতে পারবে না, জাহাঙ্গীরের থুরথুরে বুড়া মাকে এনে মেয়র নির্বাচনে ক্যান্ডিডেট করা হয়েছে। এটাকে বলা হয়েছে নারীকে নমিনেশন দিলাম। আসলে ওই পুরুষকেই ক্ষমতায়ন করা হলো বা তাকে কম্পেনসেট করা হলো যে আপনাকে দিতে পারছি না, আপনার ঘর থেকে একজন নারী দেন টোকেন হিসাবে। তো এই যে কালচারটাই, যে যেই দলটা 40 বছর ধরে নারী নেতৃত্বে থাকার পরেও মাত্র 10 জন নারী দিলেন, এবং আরেকজন নেত্রী সেলিনা রহমান সেদিন বলছিলেন যে উনি বিএনপির ভাইস চেয়ার, উনি বলছেন যে আমার সর্বশেষ ইচ্ছা ছিল এবার অন্তত একটা নির্বাচন করব, কিন্তু পারলাম না, এই দুঃখ নিয়ে আমাকে মারা যেতে হবে। তার মানে বিএনপির সিনিয়র নেত্রীরাও কিন্তু নমিনেশন পাচ্ছেন না। আপা মেনশন করছিলেন রুমিন ফারহানা বা নীলুফা চৌধুরী মনি, এ ধরনের নেত্রীরা নমিনেশন পায়নি, এবং রুমিন ফারহানা তো স্বতন্ত্র ইলেকশন করছেন। তার মানে কি, তার মধ্যে তীব্র আকাঙ্ক্ষা ছিল সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার। তা আপনি জামাতের মধ্যে তো এ ধরনের মহিলা আমরা এখনো পাই নাই, যারা নমিনেশন চেয়েছে কিন্তু জামাত দেয় নাই, তারা বিদ্রোহ করছে বা এ ধরনের অবস্থা সৃষ্টি হচ্ছে। কিন্তু বিএনপির মধ্যে এই ধরনের চাওয়ার পরেও জামাত নমিনেশন চেয়েছে, দেয় নাই, নমিনেশন চাওয়ার পর্যায়েও কি জামাত আসলে তাদেরকে নিয়েছে না, সেই প্রশ্ন আপনার কাছে আমার থাকবে। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছে আমি বেলায়েত হোসেন। এ পর্বে শুরুতে একটু শিবির ভাই আপনার কাছে যাই, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন যে জামাতের কোনো নারীরা আসলে সেভাবে তারা চায়নি তারা এমপি প্রার্থী হবে। আবার আরেকটা কথা, এই যে সম্প্রতি আল জাজিরায় একটা সাক্ষাৎকার দিয়েছেন জামাতের আমির, সেখানে তিনি বলেছেন যে তাদের দলে কোনোভাবেই নারী প্রধান হওয়ার কোনো সুযোগ নেই।
এবং সেটি তিনি আল্লাহর বিধানের কথা বলে দিয়েছেন। এই ব্যাপারগুলোকে ব্যাখ্যা করবেন এই কিভাবে? আলাপটা আসার আগে আমি যেটা বলছিলাম কন্টিনিউ করি একটু, যে নারী রাজনীতিবিদ, নারী ইস্যুতে বা নারী রাজনীতিবিদ, নারী ক্যান্ডিডেট, এই ইস্যুতে ধর্মীয় দলগুলোকে সবাই মিলে একদম পাকড়াও করে ধরে এবং এটা ব্যবহার করা হয় যে এটা দিয়েই এটাকে এক ধরনের কার্ড হিসাবে ব্যবহার করা হয় যে নারী কার্ড ইউজ করে ধর্মীয় দলগুলোকে ধরা যাবে। কিন্তু আমরা বাস্তব চিত্র যেটা আলাপ করছিলাম, আসলে আদতে কোনো দল নারীদেরকে ক্যান্ডিডেট করছে না। বিএনপি যে কয়জনকে করেছে তারাও মূলত ওই পারিবারিক কোটায় বা বাবা স্বামীর কোটায়। তার মানে হচ্ছে যেখানে যেই দলগুলোর সাথে নারীরা এত আন্দোলন সংগ্রাম করছে, দীর্ঘদিন মাঠে ময়দানে আছে, স্যাক্রিফাইস করছে এবং তারা মাঠ তৈরিও করেছে, এমন পর্যায়ের মাঠ তৈরি করেছে যে তারা স্বতন্ত্র ইলেকশন করে জিতে আসবার মতো ক্যাপাসিটি রাখে বা অন্তত কনফিডেন্সটা রাখে, সেরকম নারীদেরকেও নমিনেশন দেয়া হচ্ছে না। তার মানে হচ্ছে সেখানে তো নারীদের অবস্থান অনেক নিচে, আমি যদি বলি যে এই দলের মধ্যে এই অবস্থা এবং দীর্ঘদিন নারী প্রধান থাকার পরেও। তো এখন কেন আসলে দেয় না, এইটার আমার কাছে মনে হয় যে অনেক কারণ থাকতে পারে। হয়তো তারা মনে করতে পারে যে নারী ক্যান্ডিডেট আমি যদি দেই তাহলে সে জিতে আসতে পারবে না, আমার বিপরীতে প্রতিপক্ষ যে সে যদি একজন পুরুষ প্রার্থী দেয় সে হয়তো জিতে আসবে। দলগুলো যদি এই চিন্তা হয়তো করে থাকতে পারে যে নারী প্রার্থী জিতে আসার সম্ভাবনা কম হতে পারে। আরেকটা হতে পারে যেই নারী প্রার্থীরা আছেন তারা ফিল্ড লেভেলে, একজনের কথা তো আমি ব্যতিক্রম বললাম, উনি স্বতন্ত্র ক্যান্ডিডেট হয়েছেন এবং সেই কনফিডেন্স আছে তার। অনেকের ক্ষেত্রে মনে হয় যেটা যে না, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কি হয় যে তার দলবল থাকে, তার একটা নেটওয়ার্ক থাকে এবং যদি দলের মধ্যে কাউন্সিল করে তাহলে দেখা যাবে যে প্রত্যেক ইউনিয়ন বা ওয়ার্ডগুলো থেকে যারা নেতা আছে তারা তার পক্ষে রায় দিবে, এরকম একটা সিচুয়েশান তৈরি থাকে সবসময়। কিন্তু বিপরীতে দলগুলো যদি ইন্টারনালি ডেমোক্রেসির চর্চাও করে, দেখা যাবে যে ওই মহিলা ক্যান্ডিডেট যিনি চান তাকে হয়তো এই সমর্থনটা দেওয়া হচ্ছে না। এইটা আবার ইন্টারনাল দলগুলোর মধ্যে ডেমোক্রেসি না থাকাও একটা কারণ হতে পারে। যে আজকাল যে ইভেন ধরেন এই যে বিএনপি চেয়ারপারসন হলেন তারেক রহমান, দেশে এসে কোনো ধরনের কোনো একটা কাউন্সিল বা ভোটাভুটি হলো না, যে দলের মধ্যে যে ডেমোক্রেসির চর্চা নাই, এটা কিন্তু দলের কর্মীদের উপরেও প্রভাব পড়ে এবং সেইটা নারীদেরকে যে বঞ্চিত করা হচ্ছে অথবা নমিনেশন দেয়া হচ্ছে না, আমি মনে করি দলের মধ্যে যে এই ডেমোক্রেসির চর্চা নাই সেটা একটা কারণ। আপনি যদি মাঠ পর্যায়ে, এরপর আমি যদি যেটা বলি, যেটা জামাত মেনশন করেছে কয়েকবার, যে আমরা এখনো মনে করতেছি সেই পর্যায়ের সিকিউরিটিটা এনশিওর হয় নাই যে একজন নারী তিনটা উপজেলা বা অতগুলো ওয়ার্ড কাভার করতে পারবে। সেটা এমনি যদি আমি নারীর প্রতি সহিংসতার কথা বলি রাজনৈতিক জায়গায়, রাজনৈতিক অধিকার চর্চার জায়গায়, দেখেন এর আগে আমরা ওই যে সুবর্ণচরের ঘটনাটা জানি যে ধানের শীষে ভোট দেওয়ার কারণে গণধর্ষণ করা হয়েছিল নোয়াখালীতে এক নারীকে। এ ধরনের নারীর প্রতি পার্টিকুলারলি সহিংসতা হয়, এই নজির আমরা এই নির্বাচনেও দেখছি যে দল বেঁধে বিভিন্ন জায়গায় জামায়াতের নারীদের উপরে বিএনপির পুরুষ কর্মীরা হামলা করতেছে। এবং এইটা শুধু এরকম না যে একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের উপর হামলা করছে, তা কিন্তু না। এখানে দেখবেন বিএনপি যে নেতারা বা নেত্রীরা আক্রমণাত্মক কথা বলছে, সহিংস কথা বলছে, তারা বলছে যে জামায়াতের যদি বা ছাত্রী সংস্থার নারী কর্মীরা যদি ভোট চাইতে আসে এদেরকে মারবা, এদের কাপড় খুলে নিবা, এদেরকে পুলিশে দিবা, এদের উপর আক্রমণ করবা। এবং কয়েকটা হামলার ভিডিও আমি দেখেছি, যদি 100-র বেশি ঘটনা এরকম দেখেছি আমি নিউজে, কয়েকটা হামলার ভিডিওতে দেখেছি পুরুষ কর্মীরা এদেরকে আক্রমণ করছে এবং বলতেছে, হাত ধরতেছে, নিকাব হিজাব খুলে ফেলতেছে, বলতেছে তুমি মহিলা মানুষ, তোমার কিসের রাজনীতি, তুমি কেন ভোট চাইতে আসছো। এই যে নারীর রাজনৈতিক এজেন্সি বা তার রাজনৈতিক অধিকার প্র্যাকটিস করার যে রাইটস তার, সেটাকে অস্বীকার করা হচ্ছে যে তুমি নারী, তুমি ভোট চাইতে পারবা না। এই যে একটা দল, মানে এটা মনে হচ্ছে যে একদম গ্যাং হয়ে সারা দেশে সে নারীর প্রতি সহিংস হয়ে উঠছে এবং এটা নিয়ে সুশীল সমাজ আমরা যাদেরকে মনে করি তাদের মধ্যে কোনো প্রতিবাদ নাই। যদি এরকম উল্টোটা হতো যে জামায়াতের একজন কর্মী কোথাও একজন নারীর উপর এরকম আঘাত করছে, তার কাপড় খুলে নিতে চাইছে, তাহলে কিন্তু সারা দেশ গরম হয়ে যেত, তখন সবাই নারী কার্ড খেলতো যে নারীর প্রতি সহিংসতা হচ্ছে। এখন কিন্তু আর সেটা বলা হচ্ছে না। তার মানে এই নারী কার্ডটাকে ধর্মীয় দলের এগেইনস্টে নারী কার্ড হিসেবে ইউজ করা হয়। এটা আসলে নারীর রাজনৈতিক অধিকারের আন্দোলন আমি বলি না, ওগুলো হচ্ছে কার্ড হিসেবে। যদি সেটাই হতো যে তারা নারীর অধিকারের জন্য আন্দোলন করে, তাহলে একজন তৃণমূল নারী রাজনৈতিক কর্মীর উপর হামলা হচ্ছে, সেটা নিয়ে ঢাকা কিন্তু সরগরম হচ্ছে না, টকশো সরগরম হচ্ছে না, রাজপথ না। প্রশ্নটা আমি একটু ডাক্তার তাজনুবা জাবিন আপনাকে করতে চাই। এই যে রাজনীতির মাঠে শিবির ভাই যেটা বলছিলেন যে রাজনীতির মাঠে নারীরা, জামায়াতের নারী কর্মীরা ভোট চাইতে গিয়ে বা নির্বাচনী প্রচারণা অংশ নিতে গিয়ে তাদেরকে হামলার শিকার হতে হয়েছে,
এই বিষয়টা নিয়ে আপনি একটু আগেও বলছিলেন কিছুটা, আবার যদি এটাকে বলি, এটা আসলে কিভাবে দেখছে যে রাজনীতির মাঠে? আমি আপনাকে একটু থামাই। আমার সমালোচক ভাই যে কারণগুলা বলল নারী রাজনীতিতে না আসার, নারী রাজনীতিবিদদের জায়গা না দেওয়ার, যে নিরাপত্তা ইস্যু, নারী রাজনীতিবিদ ওরকম ভোটার পাবে না, বিশ্বাস করেন এগুলো গত 54 বছরের পুরনো অজুহাত, একটাও এখন 2026-এ ধোপে টেকে না। যখনই কাউকে বলতে বলা হয় মুখস্থ এগুলা বলা শুরু করে। একজন নিরাপত্তার কারণে একজন নারী রাজনীতিতে আসতে পারবে না, প্রার্থী হতে পারবে না, এটা একটা রাষ্ট্র, একজন জনপ্রতিনিধি কিভাবে বলে? এটার কথা হচ্ছে যে মাথা ব্যথা করতেছে, মাথা কেটে ফেলে দাও। আর আপনি যখন দলে নারীদেরকে জায়গা দিবেন না, আপনার এই যে 33% যে আমরা এত বছরও করতে পারি নাই, কেন করতে পারি নাই? যখন আওয়ামী লীগ ছিল, ইসি ছিল আওয়ামী লীগের, যখন বিএনপি ছিল, ইসি ছিল বিএনপির। ইসি তো আওয়ামী লীগকে ধরতো না যে আপনার দলে কেন 33% নাই, ওই ইসি তো বিএনপিকে ধরতো না। তার মানে কি, ইলেকশন কমিশন কখনো দলগুলোকে বাধ্য করে নাই যে আপনাদের কেন 33% নারী নাই, যার কারণ ইসি সবসময় ছিল দলীয়। 2 নম্বর হচ্ছে, আপনি যখন বলবেন যে ওখানে গেলে ধর্মীয় দলগুলোর বিরুদ্ধে নারী কার্ড খেলে, মোটেও না, একদম ভুল কথা। ধর্মীয় দলগুলোর বিরুদ্ধে ধর্ম কার্ডই খেলা হয়। যেভাবে ধর্মকে পুঁজি করে যে মহা সমারোহে এবার ভোট চাওয়া হচ্ছে, এর থেকে বড় প্রতারণা আমি আমার জীবদ্দশায় দেখি নাই। এটা সবচেয়ে বড় ভয়ঙ্কর প্রতারণা ইসলামী দলগুলো করছে। যে আপনি যদি আমি আমার কথা যদি আপনি এই মার্কায় ভোট না দেন, তাহলে আপনি হাসরের ময়দানে আপনি যেতে পারবেন। দেখেন আমাদের দেশের শিক্ষার পার্সেন্টেজ 78 to 80% বলা হয়, এটা হচ্ছে যারা অক্ষর জ্ঞান সম্পন্ন। আপনি যখন ধর্মভীরু একজন নারীকে, মানুষকে বলবেন যে আপনি যদি এই পাল্লায় ভোট না দেন, তাহলে হচ্ছে আপনি আল্লাহকে কি জবাব দিবেন, হাসরের ময়দানে কি জবাব দেন? বড় বড় রাজনীতিবিদরা, এটা কোনো শাখা উপশাখার নেতারা করছে না, বড় বড় রাজনীতিবিদরা এটা বলছে। ধর্মীয় দলগুলো শুধু ধর্মঘাট খেলছে। এবং এই যে সহিংসতার কথাটা ভাই যেটা বললো, টকশোতে আলোচনা হচ্ছে না বা সুশীলরা, একদম ভুল কথা, একেবারেই ভুল কথা। কারণ এই যে ব্লকে ব্লকে ভাগ করে দেওয়া, আমি যা পরশুদিনই বলছিলাম যে আমার কেউ অ্যাটাক হলে বাকিরা কেউ কথা বলে না, এই যে আমি ভিকটিম কার্ড খেলি, বা অন্য কেউ অ্যাটাক হলে সে বলে যে এই যে জামাত বলছে আমার নারী অ্যাটাক হয়েছে, তোমরা কেউ বলেছে কিনা? অবশ্যই বলছি, আমি আমার মতো মানুষ, আমরা প্রত্যেকেই বলছি। কারণ এটা হচ্ছে ডিভাইড করে দেওয়া, কার্ড তারা খেলছে। এটা হচ্ছে নারীদেরকে, পুরো নারীদেরকে নিজেদের মধ্যে ডিভাইড করে দেওয়া, যে দেখো তুমি মানে আহত হয়েছো, তুমি অ্যাটাক হয়েছো, অমুক দলের নারী কিন্তু কথা বলছে না, কিন্তু আমি কথা বলছি, রাইট? এবং প্রতিটা টকশোতে এগুলো আলোচনা হচ্ছে। শেরপুরের এই যে একটা হত্যাকাণ্ড, কেউ 700 আসামিকে আপনার করে অভিযুক্ত করে মামলা হয়েছে, কেউ এখনো গ্রেফতার হয়নি, আজকে 3 দিন। কেন গ্রেফতার হয় নাই? কারণ দেখা যাবে আইদার এটা বিএনপির অথবা জামাতের। পুলিশ কি কখনো এই বড় 2টা রাজনৈতিক দলের ভোটের আগে কাউকে গ্রেফতার করবে? আমি এটা ফলো আপ করবো। তাহলে এই যে শেরপুরের হত্যাকাণ্ডের 3 দিনে এখনো কিন্তু কোনো রেজাল্ট আসে নাই, এটা নিয়ে কি কোনো উচ্চবাচ্য আছে? জামাত এই নারীর ইস্যুটাকে নিয়ে এত উচ্চবাচ্য এই কারণে করছে, কারণ তারা যে নারীকে মনোনয়ন দেয় নাই এবং নারী ইস্যুতে যে তাদের অবস্থান এতটা প্রশ্নবিদ্ধ, এটাকে তারা নিউট্রালাইজ করার চেষ্টা করছে। অপরদিকে কিন্তু আমরা বিএনপিরও চুলচেরা মানে সমালোচনা করছি, এবং নতুন দলগুলোর তো আরও বেশি, নতুন দল তো আরও বেশি প্রতারণা করেছে, যে তারা সবচেয়ে বেশি এটা নিয়ে কথা বলেছে, এই তাদের নারীদেরকে অন্তর্ভুক্ত করার কথা, সংখ্যালঘুদেরকে অন্তর্ভুক্ত করার কথা, বিভিন্ন জাতিসত্তার মানুষকে নিয়ে, জুলাইয়ের পুরো সবাইকে নিয়ে অন্তর্ভুক্ত করার কথা, এবং সবচেয়ে বড় প্রতারণা তারাই করেছে। সো এটার মধ্যে কিন্তু সর্বদলীয় ঐক্য আছে। জি, আমরা আরো আলোচনা করব, আরেকটি বিরতিতে যেতে হচ্ছে আমাদেরকে। দর্শক, ফিরে এসে আমরা আবার আলোচনা করব ভোটে নারীর ইস্যু নিয়ে। দর্শক, স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে আছে আমি বেলায়েত হোসেন। সরাসরি আলোচনা যাচ্ছে। শিবির ভাই, তাজনু বাবা বলছিলেন যে আসলে এই যে নারী কার্ড বা ধর্ম কার্ড, এই বিষয়গুলো নিয়ে তিনি বলছিলেন যে নারীকে আসলে নারীর প্রতিপক্ষ হিসেবে দাঁড় করে দিচ্ছে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে জামাতের দিকে তিনি ইঙ্গিত করেছেন। এই বিষয়টাকে কি বলবেন? নারীকে নারীর প্রতিপক্ষ বানানো হচ্ছে, আমি এটা বলবো না। আমি যদি আপা বলেছেন, যে আপা কথা বলেছেন, আমি ধন্যবাদ জানাই, আরও অনেকেও হয়তো কথা বলেছেন, কিন্তু কথা বলা অর্থে আমি যেটা বলতে চাই যে ধরেন কোনো একজন নারীর উপরে হামলা হয়েছে, এ ধরনের ঘটনা যদি হয়, সারা দেশে কি হয়? তুমুল আন্দোলন হয়, ঢাকায় তুমুল আন্দোলন হয়, এবং এটা নিয়ে সপ্তাহের পর সপ্তাহ কথা হয়, এবং ওই অপরাধীকে গ্রেপ্তার করার জন্য সরকার বাধ্য হয়, আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়, দলগুলো বাধ্য হয় বহিষ্কার করার জন্য। এ ধরনের একটা তীব্র আন্দোলন তৈরি হয়। ছোটোখাটো একটা ঘটনাতেও কিন্তু এরকম, যে সিম্পল একটা থাপ্পড় বা লাথি দিছে, এরকম ঘটনাও যদি হয় তাহলে এরকম হয়ে যায়। কিন্তু জামাতের
নারীদের উপরে কোঅর্ডিনেটেড ওয়েতে সারা দেশে সহিংস হামলা হয়েছে, এটা বলতে পারেন যে একটা দল, যে দলের আমি বলছিলাম সেদিন যে দলের প্রধান নারী ছিল 40 বছর ধরে, সেই দল এভাবে সহিংসভাবে নারীদের উপর আক্রমণ করছে, নারী বিদ্বেষী আচরণ করছে, নারীদের রাজনৈতিক অধিকার হরণ করছে, এটার বিরুদ্ধে কিন্তু সেই অর্থে কোনো আন্দোলন হয় নাই। যদি আন্দোলন হতো তাহলে তাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হতো, আইনশৃঙ্খলা বাহিনী একজনও গ্রেপ্তার হয়নি, তাদেরকে দল থেকে বহিষ্কার করতে দলগুলো বাধ্য হতো। বিএনপি এ পর্যন্ত একজনকেও বহিষ্কারও করেনি, একটা বক্তব্যও দেয়নি, বরং বিএনপির নারী নেত্রী একজন বলতেছেন যে এগুলা মানে সামান্য ঘটনা, এগুলা কিছু না। ইভেন শুধু পুরুষরা যে হামলা করতেছে তা না, নারী নেত্রী পর্যন্ত, বিএনপির একজন নারী নেত্রী পর্যন্ত বলছেন যে জামাত বা ছাত্রী সংস্থার মেয়েরা যদি আসে তাহলে এদেরকে ধরে পুলিশে দিয়ে দাও। কেন? ভোট চাইতে আসলে কেন পুলিশে দিতে? এই যে কোঅর্ডিনেটেড হইতে, আমি এটাই বললাম যে এটা একটা দুঃখজনক ব্যাপার। বাংলাদেশের সবচেয়ে নারী বান্ধব দল হওয়ার কথা ছিল যার, সেই হচ্ছে নারী বিদ্বেষী হয়ে উঠছে ভোটের মাঠে গিয়ে। তো এটার কথা বললাম যে ওই অর্থে আসলে কোনো আন্দোলন হয় নাই। আর যেটা আপা বলছিলেন যে নারীর সেফটির কথা বলে আমি এক্সকিউজ বলি নাই, আমি বলছি আর কি কেউ এটা বলেন, আপার মতো আমিও মেনশন করছি, কিন্তু আমি মনে করি না সেটা কারণ। আমি মনে করি নারীদেরকে সরাসরি রাজনীতিতে আসা উচিত, এবং যেই জায়গায় যার ভালো অবস্থান আছে রাজনৈতিক জায়গায়, সেই জায়গায় আসা উচিত। আমি যেটা কম্পেয়ার করতে চাচ্ছিলাম যে যেখানে নারী কর্মীরা নির্বাচন করতে চায় তারপরেও পাচ্ছে না, এরকম সিচুয়েশন আমরা ইকোনমিক্সে বলি যে আনএমপ্লয়মেন্টের ডেফিনেশন বলতে গিয়ে বলি যে আনএমপ্লয়েড হচ্ছে সে যে বেকার আছে, মানে যার কাজ নাই এবং অ্যাক্টিভলি লুকিং ফর জব, যে সে জব চায়, এরকম লোক বেকার। যে চায় না সে বেকার না, তাকে আমরা আনএমপ্লয়েড হিসেবে ধরি না। কিন্তু এখন দেখেন, আমরা যদি এই ডিমান্ড সাপ্লাইয়ের জায়গায় যাই, বিএনপিতে হিউজ ডিমান্ড আছে নারীদের নির্বাচন করবার, কিন্তু তারপরেও তাদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে না ওই অর্থে। তার মানে কোনো দলই, শুধু ইসলামী দল এরকম আমি বলবো না, কোনো দলেই নারীদেরকে আসলে ক্যান্ডিডেট করে না। যেটা আপাও বলছেন যে ক্যান্ডিডেট করেছে যে 2-4 জনকে, তাদেরকেও টোকেন হিসেবে দিয়েছে। নারীদের আসলে এজেন্সি এখানে তৈরি হয়। আমি একটু জামিন আপা আপনার কাছে আবার আসি, যে শেষ প্রশ্নটি আমার, যে আমরা দেখেছি 24-এর অভ্যুত্থানে একেবারে সামনের সারিতে নারীরা ছিলেন, ছাত্রীরা ছিলেন, আমাদের বোনেরা ছিলেন, এবং তারা বেশ ভালোভাবে সাহসিকতার সাথেই আন্দোলনের একবারে সম্মুখভাগে ছিলেন। সেই বাংলাদেশে 24-এর অভ্যুত্থান হওয়ার পর এখনও যদি আমাদেরকে নারীদের রাজনীতিতে অংশগ্রহণ এগিয়ে আনার নিয়ে কথা বলতে হয়, তাহলে আসলে নারীর যেই ক্ষমতায়ন, এটা নিশ্চিত হতে আর কত দূর? এবার হয়তো আর বেশি দূর হবে না, কারণ গণ অভ্যুত্থান বাংলাদেশকে, যেটা বলছিলাম বিরতিতে, প্রায় 10-15 বছরের মতো এগিয়ে দিয়েছে। এখন কিন্তু দলগুলো আর ওই গত 54 বছরের মতো অজুহাত দেখিয়ে, পেশি শক্তির কথা বলে, নিরাপত্তার কথা বলে, বা নারীদের গ্রহণযোগ্যতা কম বলে কেউ পার পারবে না। ইভেন এটা জামাতও পার পাবে না। এটা তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতেই হবে। জামাতের করতে হবে, বিএনপির করতে হবে, নতুন প্রত্যেকটা দলের করতে হবে। কারণ এটার জন্য এখন সবাই কিন্তু তাদেরকে প্রশ্নবিদ্ধ করবে, এবং এতটাই প্রশ্নবিদ্ধ করবে যে এটা তাদের মানে টিকে থাকার একটা ব্যাপার হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন নিজের দলে গণতান্ত্রিকভাবে আপনি যখন দলের মধ্যে নারী নেতৃত্ব তৈরি করবেন না, তখন আপনি সংসদে যাওয়ার জন্য আপনি আরেকজনকে দোষারোপ করে লাভ নাই। কারণ আমি যতই আমি ইসলামী দলগুলোর সমালোচনা করি, আপনি তার উল্টো দিকে যদি আপনি শক্তিশালী নারী ফোর্স রাজনৈতিকভাবে তৈরি না করেন, আপনি খালি ওদের সমালোচনা করে আপনি পার পাবেন না। আবার সেইমভাবে ইসলামী দলগুলো সারাক্ষণ এদের দোষ ধরে যে আমাদের এখানে নারী প্রার্থী হতে চায় না। তারা নারী প্রার্থী হতে চায় না, কিন্তু তারা কিন্তু ভোট চাইতে যাচ্ছে। নিরাপত্তার ইস্যুতে কিন্তু তারা যে বাড়ি বাড়ি যাচ্ছে না, সেটা কিন্তু না, রাইট? তার মানে কি তাদের আগ্রহ আছে, তাদেরকে আমরা বিভিন্ন সভা সমাবেশে কথা বলতে দেখছি। তাহলে তাদের মুখে কিন্তু আমরা শুনছি না। এটাও একটা ডেভেলপমেন্ট কিনা? অবশ্যই। এবং আরেকটা যেটা আমি গত একটু আগে বলছিলাম, যে পার্সেন্টেজ, আমাদের শিক্ষার হার কিন্তু যত বেশি বলে, আমাদের শিক্ষার হার কিন্তু অত না। হ্যাঁ, আপনি একটা কম শিক্ষিত মানুষকে কিন্তু নারীকে ঘরে থাকতে হবে, নারীর অধিকার এখানেই, এভাবেই নিশ্চিত হবে, ঘরে থাকার মধ্যেই আল্লাহ বিধান রেখেছে, এরকম নানা বয়ান দিয়ে যখন তার ব্রেন ওয়াশ করে দিবেন, তার শিক্ষার আলো কম হওয়ার কারণে সে কিন্তু ওটাতে কম্প্রোমাইজ হয়ে যায়। সো এই জিনিসটা কিন্তু রাজনৈতিক দলরা যে ব্যবহার করছে, এটা থেকে তাদেরকে সরে আসতে হবে। এটা একদম পুরো প্রতারণা। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা নিচ্ছি আরেকটি বিরতি। দর্শক, স্বাগত। আরেকবার দেখছেন ভোটের ট্রেন। কিছুক্ষণ আগে কলাবাগানের নির্বাচনী প্রচারণায় কথা বলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা তার বক্তব্যটি শুনে আসি। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো, আমাদের প্রতীকও কেড়ে নেওয়া হলো, আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার বোল্ডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হলো।
আমাদের হাজার হাজার সহকর্মীকে বিভিন্ন জায়গায় তাদের চাকরি কেড়ে নেওয়া হলো, তাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য লুট করা হলো। আবার আমাদের শত শত কর্মীকে মা বাপের, স্ত্রীর, সন্তানের, ভাইয়ের, বোনের বুক থেকে তুলে নিয়ে তাদেরকে গুম করা হলো, আয়না করে রাখা হলো। এটা শুধু আমাদের জন্য ছিল না, আমাদের জন্য সবার চেয়ে বেশি ছিল এবং ভিন্ন ভিন্ন কায়দায় ছিল, যেটা অন্যদের ছিল না। কিন্তু জুলুম সারা জাতির উপর, সমস্ত দলের উপর, আলেম ওলামার উপর, সাংবাদিক মহলের উপর, এই সমাজের বিশিষ্টজনদের উপর কাউকে এরা ছেড়ে কথা বলে না। কার্যত গোটা বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।